ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের সাথে ভালোবাসা ভাগাভাগি করা, স্মৃতি আর জমে থাকা নানা গল্প। যাদের কাজে সকলে হয় আন্দোলিত, হয় বিনোদিত, কেমন কাটে তাদের ঈদ। আর তাদের মাঝে যারা ব্যক্তি জীবনে জুটি বেঁধে সার্থকভাবে চালিয়ে যাচ্ছেন সংসার, তাদের প্রতি যেন সকলের আগ্রহটা একটু বেশিই থাকে। ঈদকে ঘিরে শিল্পীদের ব্যস্ততা বাড়লেও তাদের নিজেদের জীবনে ঈদ উৎসবের আনন্দ কিভাবে জড়িয়ে যায় তা জানতেই আজ সেসব তারকাদের সাথে আড্ডা দেব। তারকা জুটির সাথে ডিবিসি নিউজের ঈদ উল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি রুহানি সালসাবিল লাবণ্য। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী যুগল শ্রদ্ধেয় রফিকুল আলম এবং আবিদা সুলতানা। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। ওই যে বললাম ঈদ মানে আনন্দ, মানে আমি তো মনে করি ঈদ মানে আড্ডা। সারা দিন রাত কোনো কাজ নাই, আড্ডা মারছি বসে। আপনি কি আড্ডা প্রিয়? ভীষণ। আমরা দুইজনই আড্ডা ফ্যামিলি বলতে পারো। আচ্ছা, আড্ডার সঙ্গী কারা থাকে? ভাই বোনরা, মানে ঈদের সময় খালি ভাই বোনরা। ঈদের সময় ভাই বোনরা, আমার ভাই বোন, আমার এমনকি শুধু ভাই বোন নয়, আমার যে ধরো আমার বাচ্চা ভাতিজি, এমনকি নাতনি যারা হয়ে গেছে, তাদের সঙ্গে আমরা বেশ বিশাল কমিউনিটি করি বলতে পারো। আড্ডায় আড্ডায় ঈদ কেটে যায়। আচ্ছা, এবারের ঈদটা কেমন কাটছে? কি কি করা হচ্ছে এবারে? ঈদের সময় যেটা হয় যে আমরা যারা গৃহিণী, সমস্ত দায়িত্বটা কিন্তু তার উপরেই থাকে। যেমন যারা গৃহস্বামী, গৃহকর্তা, তারা তো বাজার পর্যন্ত ওদের দায়িত্ব শেষ। তারপরে সব দায়িত্ব কিন্তু আমার, মানে কি রান্না হবে, কে কি পছন্দ করবে, কোন মেহমান আসবে, কিসের সাথে কি রান্না করব, কম্বিনেশন, এগুলো কিন্তু সব আমার। তো এগুলো করে কুরবানির ঈদ, হ্যাঁ বিশেষ করে কুরবানির ঈদ। কুরবানির ঈদ মাংস ছাড়া আর মানে ওটাই মেইন আর কি। আর তো ওইটা নিয়েও ব্যস্ত থাকতে হয়েছে আর কি। আচ্ছা, আপনার ঈদ কেমন কাটছে? কোরবানি ঈদটা একটু, ও যেটা বললো, কোরবানি ঈদটা পুরুষ মানুষদের উপর একটু এক্সর্শনটা বেশি যায়। হ্যাঁ, এটা পশু নির্বাচন করা, পশুর কোরবানি করবার জন্য ব্যবস্থা করা এবং সময় মতো নিয়ে আসা, এইগুলো তো বিতরণের ব্যাপারটাও আছে। গরিব দুঃখী মানুষ আমাদের নিকটজন যারা আছে তাদেরকে আমি খুব সাহায্য করতে পছন্দ করি। আমার অ্যাপার্টমেন্টের যারা সিকিউরিটি এবং অন্যান্য যারা কাজ করে তাদেরকে বিতরণ করতে, ওরাও আমাকে হেল্প করে। ফলে বেশ সময় কেটে যায় কোরবানি ঈদে, বেশ ভালোভাবে সময় কেটে যায়, ব্যস্ততার মধ্যে কেটে যায়। এবারও তাই হয়েছে এবং আমি খুব খুশি যে ভালোভাবে এই ঈদের এই আনন্দগুলো শেয়ার করতে পারলাম। বাহ। আচ্ছা, অনেকগুলো বছর তো হলো এক ছাদের নিচে, কোন ঈদটির কথা সব থেকে বেশি মনে পড়ে? অনেকগুলো বছর বলছো কেন? আমার মনে পড়ে এই মুহূর্তে একবার রফিকুল আলম বললেন যে আমি নিজে কোরবানি দিব। সেটা মানে কি যে একটা অবস্থা হলো, সেটা বলো। হ্যাঁ, হঠাৎ করে আমার মনে হলো যে এই কাজগুলো তো আমরা নিজেরাই করতে পারি। সে গরু নয়, গরুটা নিয়েও একটা বিরাট বিপদ হয়েছিল, সেটা আমার ছোট ভাইয়ের কারণে। কিন্তু করতে গিয়ে দেখলাম যে এই কাজটা আমাদের মতো সেন্সিটিভ মানুষ, ফাইনালি কোরবানির মাংস আমরা পেয়েছি সন্ধ্যাবেলায় এবং অন্যজন এসে করে দিয়ে গেছে। এবার কাজটা করতে যাওয়া ঠিক হয় না। সেদিন কি কি হয়েছিল, মানে আবিদা সুলতানা কি মূর্তি ধারণ করেছিল একটু শুনি। না, কারণ আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে যে কি নাজেহাল অবস্থা। কাজেই বাসায় তাছাড়া যা যা রান্না হয়, মুরগি রান্না হয়, তারপর যদি খাসি কোরবানি দিই তাহলে গরু রান্না হয়, বা গরু কোরবানি দিলে খাসিটা আগে রান্না করে রাখি, আর মিষ্টি যা থাকে, মিষ্টান্ন, পোলাও, এগুলো। আচ্ছা, কোন সময় রফিকুল আলম আপনাকে রান্না করে খাইয়েছে? হ্যাঁ, কি খাইয়েছে? কবে? রান্না হারামি করব না, খাইয়েছে। না, রান্নার প্রতি যে খুবই আমার আকর্ষণ আছে তা নয়, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যেন কাজটা করলে তো মন্দ হয় না। দেখি কোনো সময় খুব ভালো হয়ে যায়। ও করেছে যেটা সবচেয়ে ভালো, যেটা করেছে এটা হলো কড়াই কি মটকা মাটন। এটা দেখলো ইউটিউবে, তারপর সে পাগল হয়ে গেল করবে, এবং খুবই সুন্দর করেছে। এবং এতই আমার আগ্রহ হয়ে গেল ওই রান্নাটা ঢাকাতে সফল হয়ে যাওয়ার পরে, এই মাস 2 আগে আমরা অস্ট্রেলিয়া গেলাম। ক্যানবেরা থেকে
হঠাৎ করে আমার এক ভাস্তির আমাদের কার বাসা আমার নন্দিতা নন্দিতা, আমার খালাতো বোনের মেয়ে আর কি। আচ্ছা। তো ওকে বললাম যে তোর বাসায় এসছি, আমি একটা জিনিস রান্না করব, কিন্তু একটা জিনিস জোগাড় করে দিতে হবে, তোরা পারবি, এখানে পাওয়া যায়, আমি জানি সিডনিতে পাওয়া যায়, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, মাটির হাঁড়ি, হ্যাঁ, ক্লে এত বড় পট, মাটির হাঁড়ি। হ্যাঁ। তা ছেলে বলছে পাওয়া যায়, হ্যাঁ। তো না, ক্যানবেরাতে পাওয়া যায় না, এটা সিডনিতে। সে আমার সেই Finally জামাইটা সব দল ধরে সিডনি গেলাম। নিশো নামে হাঁড়ি আমার সেই জামাইটা বললো যে খালু চলেন সিডনি থেকে কিনে নিয়ে আসে মাটির হাঁড়ি রান্না করবার জন্য ড্রাইভ করে চলে গেল সিডনিতে। ওখানে একটা স্টোরে, বাঙালি স্টোরে একটা পটারি পট ওই জন্যই তৈরি, কিনে এনে রান্না করলো, খুব খুশি। তা আবার এমনও প্রমাদ হয়েছে যে হঠাৎ করে আমার মাথায় একটা কনফিডেন্স এসে গেল যে আমি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারবো। কেমন এমন কী করেন, এমন একটা জঘন্য বিরিয়ানি রান্না হলো যে কাজের মেয়ে পর্যন্ত দূরে গিয়ে হাসাহাসি শুরু করলো। এরকম হয়। আর ওনার হাতের সব থেকে স্পেশাল রেসিপি কোনটা? না, ওদের সব ভাই বোনদের আমার শাশুড়ির কল্যাণে রান্না টান্না সবই ভালো, দেশি রান্না এবং মোগলাই রান্না, যেমন ধরো কি বললো মাংসের যে সমস্ত রান্নাবান্না করে, কোরমা টরমা খুবই ভালো। তবে আমি ইদানিং একটু এক্সপেরিমেন্ট করি ইউটিউবের কল্যাণে, সেটা আমার পছন্দ, কারণ ওটা আবার আমার ছেলে খুব পছন্দ করে। আচ্ছা, ঈদের রান্না নিয়ে গল্প ছিল, একটু ঈদের কেনাকাটা নিয়ে গল্প শুনতে চাই। দুজন একসাথে কি শপিং এ যাওয়া হয়? আগে খুব হতো, আচ্ছা, আগে খুবই হতো, শেষের দিকে বলছি, মানে মাঝে কমে গেছে করোনার পর থেকেই। করোনার পর থেকে ইনফ্যাক্ট কমে, এখন তো অনলাইন একেবারে মোটেও যায় না, বিরক্তিকর শপিং, আমার সত্যি বিরক্ত লাগে। আর হ্যাঁ, সত্যি সত্যি বাইরের শপিং এ এখন খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। আর এত ভিড় হয় কিন্তু রাস্তায়, আগে এত তো যেতেন জ্যাম একটা হয়। সময়, এক সময় এত ভিড় ছিল না তো রাস্তাঘাটে। সেই গল্পগুলো একটু শুনি যে শপিং ওই করতে যে গেছেন শপিং এ কি দুজন করেছিল একসাথে। একবার, শপিং শেষ, দুইজন গেছি, হয়ে গেছে, ও কি যেন দেখছিল খুব মনোযোগ, আমি এদিক ওদিক ঘুরছি, তারপরে বলো, নিজে মুখে বলো কি করেছেন আপনি? আমি দেখছি একসঙ্গে আছি সবাই, আমার শ্যালকরা আছেন, আমার ভাই বোনরা তখন ছিল না, দুই শ্যালককে বঙ্গ আছে। তো ও কি যেন দেখছে আমি একসঙ্গে যাচ্ছি টাচ্ছি, তারপরে আমি চলো এখানে সামনের দিকের দোকানে যাই। তো দেখি যে মানে আমি হাত ধরে টানছি, কিন্তু বারবার ছাড়িয়ে নিচ্ছে। আমি এদিকে থাকবো, চলো ওই এদিকে যাই, দেখি অন্য এক মহিলা ধরে, আমি বলছি কখনো চলে গেছে খেয়াল করিনি, মহিলা বলছে না ভাবি ওই যে সামনে। ফরচুনেটলি মহিলা আমাকে চিনেছে, না হলে হয়তো ওখানে একটা প্রাণঘাতী বিষয় হতো। আত্মভোলা গেছে। ওরে বাবা, তুমি কয়টা গল্প শুনতে চাও? প্লিজ টু বি কন্টিনিউড, প্লিজ প্লিজ। এটা ভোলার ব্যাপারটা বাদ দাও, খুব আমার ছোটবেলা থেকে আমার খুব খুবই ভুলে যাওয়ার সব থেকে আপনি বিরক্তিকর কি সিচুয়েশনে পড়েছেন ওনার ভুলে যাওয়া স্বভাবের জন্য? অনবরত এই সিচুয়েশনে পড়ি আমি। একটি গল্প শুনি। না, সবাই জানে এগুলো, বল। আচ্ছা বলো। শেরাটন থেকে বেরোলাম গান করে, ড্রাইভার নেইনি কোনো কারণে, তুমি দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসছি। গাড়ি আনতে গেল, গাড়ি নিয়ে আমার সামনে দিয়ে টান দিয়ে বেরিয়ে চলে গেল। এরকম কয়েকবার, বাসায় কয়েকবার এরকম। তারপরে এটা খুব হয় আমার, প্রচন্ড হয়। একবার বিয়ে বাড়িতে, আমাদের দূরাত্মীয় বিয়ে বাড়িতে ড্রাইভার আছে, বিয়ে বাড়ি থেকে আমি কার সঙ্গে যেন চলে এসেছি, ও থেকে গেছে। এটা তারপরে যখন মনে পড়েছে তখন বেশ ভালো রেখে চলে গেছেন আপনি বাসায়? হ্যাঁ, আমি বাসায় পৌঁছইনি, তার আগে কার সঙ্গে গল্প করতে করতে চলে এসেছে, এরকম হয়। তারপরে আমার সব থেকে বেশ আগে, আজ থেকে প্রায় 30 বছর আগে, জীবনে প্রথম যখন বিদেশ যাচ্ছি, তখন তো সব কিছু পাওয়া যেত না, তখন হংকং থেকে একটা চমৎকার সুটকেস কিনে কলকাতায় গিয়েছি একটা প্রোগ্রামে, সেখানে সব কিনে টিনে কলকাতা থেকে ও আর যায় নাই, আমার একা যেতে হয়েছিল কলকাতায়। ফেরার পথে ব্যাস এরোপ্লেনে উঠে গেছি, উঠিনি তখনও কিউয়ে দাঁড়িয়েছি ইমিগ্রেশনের জন্য সময়।
হঠাৎ কি হলো ওনারই, আমার সুটকেসটা কোথায় গেল? ওই ট্যাক্সির মধ্যে সুটকেসটা থেকে গেছে, একবারে কেনা নতুন। বললাম তো তুমি শুনে জিনিসপত্র। ফলে শেষ করতে পারবো না। এই জিনিস- আচ্ছা একদম শেষে, একদম লাস্টটা বলে শেষ করে দিই। কয়দিন আগে ওই যে টেস্ট কি সেন্টারে গেছো তুমি? ওনাকে দোষ দেন যে সবসময়, এজন্য এবার আপনি ভুলে গেছেন। কি টেস্ট করতে গেছে জানো? ও আচ্ছা, ও না আমি বলি, তুমি চুপ। নর্মাল চেকআপ। চেক আপে গেছে, কি করেছে, ডাক্তার বলছে যে স্যার আপনি যখন আসছেন এটা একটু ব্লাডটা দিয়ে যান, ব্লাডটা দিয়ে গেলে আমার সুবিধা হবে। তো ব্লাড আগে টাকা জমা দিয়েছে, টাকা জমা দিয়ে এসে গুনগুন করে গান করতে করতে, গাড়িও নেয়নি কাছে তো, রিক্সা করে বাসায় চলে আসছে। মানে টেস্ট করেনি কিন্তু, টাকা জমা দিয়ে বাসায় চলে। টাকা জমাটা দেওয়া হয়েছে ঠিকই, ব্লাডটা দেওয়া হয়নি। এরকম অসংখ্য এটা কাহিনী হয়, আছে। এইটা আমার ছোট চাচা ছিলেন এরকম। আচ্ছা, আমি মানে বুঝলাম যে ভুলে যাওয়ার মানে এক্সট্রিম এক্সাম্পল কি কি হতে একদম, পারে। হ্যাঁ। তো আমি একটু শুনবো, তারপরে আবিদা সুলতানের রিয়াকশনটা কি থাকে। না মানে আগে খুব হাসতাম, এখন রাগ হয়ে যায়, এখন খুব বিরক্ত লাগে। এখন আমারও রাগ হয় যে এই ধরনের ভুল হবে কেন। ওকে, যেহেতু ভুলে যাওয়ার স্বভাব আছে আর এত বছরে যেটা শুধরোই নেই, এটা আর আসলে শুধরাবার না সেই সুযোগও আশা নেই। ছেড়ে দিয়েছি আমি। আচ্ছা, আমরা একটু আনন্দ করতে চাই, যেহেতু ঈদ মানেই আনন্দ, আর আপনারা গানেই বাঁচেন, গানে আনন্দ খুঁজে পান, তাই আমরা একটু গানের সঙ্গী হতে চাই। এ পর্যায়ে দুজনকে একসাথে একটু গলা মেলাবেন, তাহলে আমাদের ঈদের আনন্দ বেড়ে যাবে। আচ্ছা করি, একটা গান খুব একটা গাওয়া হয় না, খুব চমৎকার একটা গান। কোনো ঈদেই গিয়েছিলাম গানটা আমরা। হ্যাঁ, এক ঈদের জন্য করেছিলাম। শওকত আলী ইমন, ওর ছোট ভাই, বিখ্যাত আমাদের সঙ্গীত পরিচালক, ওর সুর, লেখা বোধ হয় অশ্রু নামে একটা ছেলে, সম্ভবত ভুলে গেছি, নামটা ভুল হতে পারে। করা যাক। শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন, শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন, তবু আজ বলে মন হয়নি কিছু, তোমায় ভালোবাসা আরো ছিল প্রয়োজন। ও ও ও শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন, শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন। এটা রোমান্টিক গান। থ্যাংক ইউ। একটু সুরের রেশেই আমরা থাকি, বিরতি থেকে ঘুরে আসি, তারপরে আরো গল্প হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন উৎসবে আনন্দ। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট ব্রেক, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য, আর আমার সঙ্গে আছেন আমাদের পছন্দের সঙ্গীত শিল্পী যুগল শ্রদ্ধেয় রফিকুল আলম এবং আবিদা সুলতানা। আরও একবার স্বাগত বিরতির পরে। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব 1973 সালে। একটি মিউজিক কনফারেন্স হয়েছিল, সেখানে দেখা হলো প্রথমবার রফিকুল আলম এবং আবিদা সুলতানার। তারপরে বিষয়টি কিভাবে এগোলো জানাবো আপনাদের। একটু ঘুরে আসি 73 থেকে। মানে ওখানে একটা কনফারেন্স হয়েছিল, মিউজিক স্টেডিয়ামে কনফারেন্স হয়েছিল। তো রফিকুল আলম গান করেছিলেন ওখানে, আমি করিনি, আমি তখন অতটা পপুলার না। তো রফিকুল আলম ছিল রাজশাহী থেকে গান গাইতে। তখন লাকি ভাই ছিলেন গ্রিন রুমে বসে, তো আমি গ্রিন রুমে গেছি, লাকি এখন। তো উনি বললেন যে আসো তোমার সঙ্গে একজনের সাথে আলাপ করে দিই, খুব ভালো গান করে, ঢাকায় এসছে, রাজশাহী থাকে। তখন রফিকের সাথে আমার আলাপ করিয়ে দিল যে রফিকুল আলম, আর বললো যে আমার সঙ্গে আলাপ, ওই প্রথম আলাপ আর কি। ওটাই আমার প্রথম আত্মপ্রকাশ, এবং তখন আমি বাংলা একাডেমিতে চাকরিতে জয়েন করেছি। ওটাই আমার প্রথম গান গাওয়ার ঢাকা শহরে। আচ্ছা, এই যে কে প্রথম কাছে এলো, কে প্রথম ভালোবাসলো, এই বিষয়টি শুরু হলো কিভাবে, যে একজন আরেকজনকে ভালো লাগে, এই ভাবের আদান প্রদান শুরু হলো এইটা তুমি বলো। আমি শুনেছি একবার কক্সবাজারে যাওয়া হয়েছিল, এটা কক্সবাজারে আমার মামা নিয়ে গেছিলেন। আচ্ছা, মানে শুরু হলো কিভাবে বিষয়? এটা 75 সালে, 75 সালে মামা বললেন যে আমি কক্সবাজার যাবো, তোরা যাবি নাকি? তো আমরা ভাই বোনরা সব লাফাচ্ছি যাব।
তো বললেন যে আমার সঙ্গে আমার এক চেনা ছেলে যাবে, ও গান টান করে, ওকে নিয়ে যাবো, তোর মাকে জিজ্ঞেস কর কোনো আপত্তি আছে নাকি। তো মাকে বললাম, মা বললেন যে না, মামার সাথে যাচ্ছ আবার কি, কোনো সমস্যা নাই। সমস্যাটা কিন্তু ওইখানেই ওখানে শুরু হয়েছে 73 থেকে 75 কিছু ছিল না, 75 শুরু হলো, 75 শুরু হয়নি। ওই গেলাম একসাথে, ওখানে ভালো লাগছে কথা বলতে, গান শুনতে ভালো লাগছে, ওইটুকুই। পরিবেশটা সুন্দর, তখনকার কথা তো খুবই সুন্দর ছিল, একদম চুপচাপ, কোনো শব্দ নাই। সেটা এখন আর নেই বোধহয়, তটিনী বলে একটা কটেজ ছিল, ভাঙাচোরা আছে, একটা কটেজ সুন্দর। তো ওইখানে গান টান করতো, আমরা গান বাজনা সবাই মিলে করতাম, ওখানে ভালো লাগাটা ছিল। তারও পরে 76-এর আরো পরে আমাদের প্রেমটা আর কি, 76-এর পরে প্রেম হলো। আচ্ছা, ভালো লাগছে একজন আরেকজনকে, সেখানে তো বুঝলাম যে আপনার ওনাকে একটু মানে দেখে ভালো লাগছে বা এই ব্যাপারটা, আপনার ভালো লাগাটা কিভাবে তৈরি হলো কক্সবাজারেই? জি, আমাকে প্রথমত সত্যি কথা বলতে কি, ওকে ভালো লাগার কারণ একটা লেগেছিল, অনেকগুলো তখন রেডিও টেলিভিশন অনেক ডুয়েট গান গাইতে হতো, দ্বৈত লাইভ গাইতে হতো। তো সেইখানে আমি লক্ষ্য করলাম যে ওর সঙ্গে আমার গলার ফ্রিকোয়েন্সিটা খুব মেলে, কারণ তখনকার দিনের মেয়েরা নিচু স্কেলে বেশি গান গাইতো, উঁচু স্কেলে গান গাইতে পারে জন্য আপনার ভালো লাগলো। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, এই জন্য সে আমার প্রেমে পড়লো, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। আমি বলি প্রেম অর্থাৎ বিশেষ আকর্ষণ, অনেকজনের সঙ্গে তো গান গাইছি, বিশেষ আকর্ষণটা হলো তো, তারপরে কোনো একটা জায়গায় কোনো স্টুডিওতে একাই গল্প করছি, ভালো লাগছে, তারপরে এক পর্যায়ে মনে হলো যে না, এই মেয়েটি বোধহয় আমার জীবনের। না না, ও কারণটা জানতে চাইছে। ও কারণ আমি কিন্তু সত্যি সত্যি নির্দিষ্ট করে বলতে পারবো না, আর কি কারণে মানুষের সঙ্গে ভালো লাগা, ভালো, এটাকে আসলে সংজ্ঞায় ফেলাও যায় না। হ্যাঁ, আমি সত্যি সত্যি নির্ণয় করলে ভুল বলা হবে যে খুব সুন্দর লেগেছিল দেখতে, খুবই সুন্দরী, এই ধরনের কথা বললে মানুষ মিথ্যা কথা বলবেই। আপনি বলতে চাইছেন যে আবিদা সুলতানা সুন্দর না? হ্যাঁ, না 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 না, বলছি যে যদি বলি যে খুব সুন্দরী ছিল বলেই আকর্ষিত হয়েছিলাম, ওটা বললে ভুল হবে। আমার ভালো লাগাটা আসলে আমারও তাই, কেন জানি ভালো লাগছে বলতে পারবো। হ্যাঁ, এটা ভালো লাগাটা বিভিন্ন। হ্যাঁ, আচ্ছা, আমি মানে গোপন সূত্রে খবর পেয়েছি যে আপনি নজরুল একাডেমির ছাত্রী ছিলেন, তারপরে বাংলা একাডেমিতে আসতেন একটু রফিকুল আলমকে দেখা যাবে সেই লোভে। না না না, বাংলা একাডেমি আমি কিন্তু গান গাইতে বা এরকম কিছু শুনেছি। আমার এক বোন যেত, এত বেশি যেত, ওর সঙ্গে আড্ডা মারতো, আমার বোনের সাথে ওর খুব খাতির, আমার খালাতো বোন যেত, এবং সবাই ধরে নিয়েছিল ওর সঙ্গে আমার সম্পর্ক, ও রেগুলার যেত, আমার চিঠি নিয়ে। তারপরে আমি যাইনি বাংলা একাডেমিতে কখনো। আচ্ছা, ওই মানে আপনার চিঠি দিতে যেত বাংলা একাডেমিতে বা এরকম কিছু, বা খবর নিয়ে যেত, তখন আমার বাসায় ফোন ছিল না, আর তো তখন বাংলা একাডেমিতে তখন আমার বোন ওই চিঠি। হ্যাঁ, ওকে, এই গেল হচ্ছে যে চিঠি আদান প্রদানের ব্যাপারটা। তারপর একটু বিয়ের দিকে ব্যাপারটা কিভাবে গড়ালো? আমি শুনেছি যে বিয়ের একটি দিন ধার্য হয়ে আবার সেই দিন চেঞ্জ হয়েছিল, অনেক গল্প আছে এরকম। বিয়ের দিন কি চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, চেঞ্জ হয়েছিল অনেকখানি আমার জন্যে। ওই যখন বিয়ে ঠিক হলো তখন রাজশাহী থেকে, তখন টেলিফোনে কথা হয়, তখন টেলিফোন এসটিডি টেলিফোন হয়ে গেছে, টেলিফোনে কথা হয়। তো আমাদের পাশের বাড়িতে একজন হিন্দু পরিবার, একদম লাগোয়া বাড়িতে হিন্দু পরিবার ছিলেন, ওরা খুব আমাদেরকে স্নেহ করতো, সুধীর চক্রবর্তী। তো আমার মাকে বললো যে তোমার রফিকের বিয়ে ঠিক করেছো? না, ওর আমি কোষ্ঠী দেখেছি, ওর তো চৈত্র মাসে বিয়ে হবে না, চৈত্র মাসে বিয়ে দেওয়া যাবে না ওটা। তখন বললে তাহলে কী করা যাবে? তাহলে ঠিক আছে করো, পয়লা বৈশাখে করতে পারো। মানে ডেট হয়নি এরকম, জাস্ট কথাবার্তা হচ্ছে, তখন বলছে যে চৈত্র মাসে বিয়ে দেওয়া যাবে না। ওনার খুব প্রভাব ছিল আমাদের পরিবারে। আর আমার বিয়ের প্রপোজাল নিয়ে গেছিলেন হামিদ ভাই, ছিলেন এম এ হামিদ, গান করতেন, নীনা হামিদ, তারপরে সৈয়দ আব্দুল হাদি ভাই, আর ওর এক বড় বোন। আপনাদের বিয়েতে তো পুরো মিউজিক ইন্ডাস্ট্রি প্রেজেন্ট ছিল, একটু বিয়ের দিনের গল্প শুনি না, কারা কারা ছিলেন? অনেকে চলে সবাই, কার নাম বলবো না, সবাই। বিয়ের দিনের কোন স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে? বিয়ের দিন যেটা আমার এখন মনে পড়ছে, অফিসার্স ক্লাবে বিয়ে হয়েছিল, বর চলে এসছে আগে, বউ তখন যেতে পারেনি। আমরা পৌঁছে গেছি বরযাত্রী টাইমলি, হ্যাঁ, আর ওরা আসেনি, কারণ ওর সাজাগোজা। পার্লারে দেরি করছিলেন? পার্লারেও হয়েছে, তারপরে
কেমন করে যেন দেরি হয়েছে, ওরা যে এত টাইমলি চলে আসবে এটা ভাবিনি আর কি। তারপরে এসে দেখলেন মানে ফোনে যে কেউ নেই। আমি দেখলাম যে হ্যাঁ মঞ্চ টঞ্চ আছে, কিন্তু তেমন কোনো ওদের লোকজন নেই, ওর এক ভাই আছে, অর্থাৎ গেট ধরার ব্যাপারটা আর হয় নাই। আপনি বেঁচে গেছেন। আমি ভাবছি ওরা বেঁচেছে। সেটাই তো বললাম যে আপনি বেঁচে গেছেন গেট ধর। পরে আবার করতে হয়েছিল। ও বাঁচেননি, আবার টাকা দিতে হয়েছে পরে। তবে আমার বৌভাতটা খুব স্মরণীয় আমার জন্য। এখন যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ওখানে একটা মাঠ ছিল, পাশে একটা চমৎকার ছোট্ট একটা বাড়ি ছিল আর মাঠ ছিল, ওইখানে আমাদের বৌভাতটা হয়। এবং বৌভাতের অ্যারেঞ্জমেন্টে ছিলেন E.R. খান সাহেব, এক ভদ্রলোক, খুব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি পুরনো ঢাকার মানুষ, নবাব বাড়ির ছেলে। ও বলল যে গায়ে হলুদও আমাদের এখানে হবে, এই ওই বিল্ডিংটাতে। তার কাছেই আমার ফ্ল্যাট ছিল, এবং বৌভাতও এখানে হবে। তো গায়ে হলুদ হওয়ার জন্য উনি নবাব বাড়ি থেকে রূপার তৈরি একটা জলচৌকি এনেছিলেন, ওখানে বসিয়ে গায়ে হলুদ হয়েছিল। এটা আমার খুব মনে পড়ে। ভদ্রলোক তিনি মারা গেছেন, বছর 10 হলো। সবাই ছিল, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওখানে। এবং তখন গানের ইন্ডাস্ট্রির সমস্ত লোক, সব লোকই এসেছিল, কারণ ওর পক্ষের মানুষও যারা গানের ভক্ত ছিল, আমার পক্ষে, সব মিলিয়ে সবাই এসেছিল। ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা আপে বেগম, ফেরদৌসী আপা, তারপর আব্দুল আহাদ সাহেব, রউফ সাহেব, অনেকে নাই, অনেকে সমরদা ছিলেন, খন্দকার ভাই, খন্দকার নুরুল আলম, সত্য সাহা, সবাই ছিলেন। শুধু সত্য সাহা আপনাদেরকে একটু উপহার দিয়েছিলেন, হ্যাঁ, বিয়ের উপহার। ওটা তুমি বলো, সেই গল্পটা একটু শুনি। সত্যদা এসেছিলেন, বৌদিও এসেছিলেন বিয়েতে। তো পরে যাওয়ার সময় বললেন যে তোমাদের গিফট আমি এখন দেইনি, তোমাদের গিফট পরে, এখন না। তো তার 4-5 মাস পরে, না অতদিন না, যাই হোক, দাদা একদিন ফোন করলেন যে তোমরা স্টুডিওতে আসো, তোমাদের গিফট রেডি আছে, চলে আসো। তো ও তো অফিসে ছিল, ওকে ডাকলাম, ডেকে আমরা একসাথে গেলাম শ্রুতি স্টুডিওতে। ওখানে গিয়ে দেখি সত্যদা, গাজী ভাই, গাজী মাজহারুল আনোয়ার আছেন, দিলীপ দা ছিলেন, বলছে তো আসো তোমাদের গিফট নিয়ে যাও। উজান ভাটি ছবিটা তখন করছিলেন, আর উজান ভাটি ছবিতে একটা গান, ওটা আমাদের চলচ্চিত্রের প্রথম ডুয়েট গান। আচ্ছা, ওই গানটা বললো এই যে তোমাদের গিফট, এটা তোমরা গাইবে আজকে, এক নদীরই উজান ভাটি। যেটা দোয়া করছে অনেক গানটা হিট হবে, আর যতদিন বেঁচে থাকবে তোমাদের গাইতে হবে। ঠিক তাই, সব কোনোখানে এখন পর্যন্ত গেলে আমাদের এই গানটা গাইতেই হয়, প্রত্যেক জায়গায় এটা এই গানটা গাইতে হয়, প্রচন্ড হিট গান। আমরা কি এই গানটা একটুখানি শুনবো? এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা, এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। ও তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা, তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা। এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন উৎসবে আনন্দ। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হচ্ছে। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য, আর আজকে আমাদের সবার পছন্দের সঙ্গীত যুগল শ্রদ্ধেয় রফিকুল আলম এবং আবিদা সুলতানা আছেন আমাদের সাথে। আরও একবার স্বাগত বিরতির পরে। দুজনের এই যে জনপ্রিয় গানটি, তারপরে আমরা খেয়াল করেছি যে এই জুটির গান অনেক কম। এটা কি কারণে? হ্যাঁ, তাই না? এটা শ্রোতা হিসেবে আমার কাছে মনে হয়েছে কিছুটা ইচ্ছা করেই আমরা কম গিয়েছি একসাথে, কিছুটা ইচ্ছা করি তাই। এটা খুব ডিসাইসিভ ব্যাপার ছিল আমাদের মধ্যেই, যে একসঙ্গে গান গাইলে হয় কি একটু এক পর্যায়ে গিয়ে মানুষের মনোটনি আসবে। আচ্ছা,
এটা আমার কাছে এটা মনে আমরা হচ্ছিল। ভেবেছি আর কি যে এটা না না আমাকে খন্দকার ভাইও বলেছিল, খন্দকার নুরুল আলম বলেছিল যে ডুয়েট গান বেশি করো না তোমরা নিজেরা। আচ্ছা, সেই জায়গা থেকেই কিন্তু যেটা গেয়েছেন সেটাই তো মানে কালজয়ী গান হয়ে আমাদের ওই মনে জন্যই আর গাওয়া গেঁথে হয়নি। আছে। মানে আচ্ছা, মনে হয় যেন গানের না ভাবছিলাম যে একসাথে সংসার করি, ঠিক আছে, তাই বলে একসাথেই গান গাইতে হবে, এটা তো কোনো মানে নেই। মানে নেই। আচ্ছা, গানের প্রসঙ্গে যেহেতু কথা বলছি, এখনকার গান নিয়ে একটু কথা বলি। যে এখন শুনছি যে এআই দিয়েও মিউজিক হয়। হ্যাঁ, খুবই ভয়াবহ একটা ব্যাপার। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এই প্রসঙ্গটা তুললে। এটা অনেক বড় ব্যাপার যে আগে তো যারা গান গাইছে বেসুরা হয়ে যাচ্ছে, সুরে এনে দেওয়া যেত। এখন আমাদের সময় সেটাও ছিল না। আমাদের সময় হয়নি। আমরা তো আগে অর্থে আমি বছর 10 আগের কথা বলছি। এখন যেটা আরও ভয়াবহ ব্যাপার হয়েছে যে তোমাকে গান গাইতে হবে না, আমি গান গাবো, তোমার কণ্ঠের গান রেকর্ডিং হয়ে যাবে। হ্যাঁ, তারপর তুমি একটা গান হঠাৎ করে ভাবলে যে আজকে একটা গান তৈরি করতে হবে, এআইকে আমি বলে দিই, কম্পিউটারে এআইকে বললাম যে প্লিজ আমাকে একটা রোমান্টিক এই সিচুয়েশনে গান গাইছি কিংবা খুব ফাইজলামি করছি, একটা গান লিখে দাও। সঙ্গে সঙ্গে গান লিখে দেবে, বাস সাথে সাথে গান লিখে সুন্দর একটা গান লিখে দেবে। লিখে তো দিল, ভালো কথা, পেলাম। এই গানটা সুর করে দাও, সুরও করে দেবে। এই গানটা আবিদা সুলতানার কণ্ঠে গাইয়ে দাও, একটা রিদম দিয়ে গেয়ে দেবে, হুবহু আমার গলায় গিয়ে দিবে। একদম হুবহু তোমার গলা ওর গলা মিলে যাবে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেটা হচ্ছে, যেটা আমাদের জন্য আরও ভয়াবহ ব্যাপার। এখন যেমন মানুষের গানের প্রতি আকর্ষণটা কমে গেছে, ওই যে বললাম অটো টিউনার লাগানো, ভোকোডর লাগানো দিয়ে বিভিন্ন গানের এফেক্ট দিয়ে গলাটাকে পাতলা করে দেওয়া, মোটা করে দেওয়া, ওটা তো আছেই। ওটা তো ম্যানুয়ালি করতে হতো, এখন ম্যানুয়ালি করতে হয় না, এখন তোমার কম্পিউটারই করে দেবে। তাতে হবে কি, গান তো একটা মনের ব্যাপার, মন থেকে যেটা মানে ক্রিয়েট হয়ে বেরোনোর কথা সেটা আর হবে না। ফলে খুব খুব মানুষের হৃদয়ে পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে। হৃদয়ে যেমন পৌঁছে না, তেমনি স্থায়িত্বও তো থাকে না, তাই ওইটাই না? থাকে না। কিন্তু এই যে একটি বছরের পর বছর মানে গান, যদি এক নদীর উজান ভাটির কথা বলি, সেটা কিন্তু বছরের পর বছর আমাদের মনে গেঁথে আছে, ঠিক তাই। তাই না? ওই দিনই আমার ভাই যে শওকত আলী ইমন কথায় কথায় বলছিল যে তোমাদেরকে আমার আর লাগবে না, তো আমি তো তোমার গলায় গান গাইয়ে দিব আমার ইয়ে থেকে, আর লাগবে না। কিন্তু সেটা মানুষের মন পর্যন্ত সেই যাবে তো, না, মানুষ বুঝেই যাবে যে- আত্মাকে ছুঁতে পারবে না। আচ্ছা, গান নিয়ে কথা ছিল, এখন আবার আমরা একটু সাংসারিক জীবনে ফিরে যাই, যেখানে আমাদের খুব বেশি আগ্রহ দুজনকে নিয়ে। আচ্ছা, দুজনের মধ্যে ঝগড়ুটে কে? হ্যাঁ, রফিকুল আলম। হ্যাঁ, না আমি কখনো ঝগড়া করি না। উনি ঝগড়া করে বেশি, ঝগড়া ডিভিশন। আপনি মেনে নিচ্ছেন ব্যাপারটি? না 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 তাহলে উনি বেশি? না, আমিও ঝগড়া করি না। না, ইদানিং আমার রাগ একটু বেড়েছে, এটা আমি স্বীকার করছি, বাট ওরকম ঝগড়া করি না। না, খুব মানে একটা। আজকে মানে ঝগড়া ড্রেসের মানে- কালার কে সিলেকশন করেছে? কালার Matching এর সিলেকশন করেছে ও, ব্যাপারটা? বললো যে আমি তো আমার কাপড় চোপড় থাকে মোটামুটি, আমি গুছিয়ে তো রাখা হয় না, এক জায়গায় থাকে। তো ও বললো যে পার্পল কিছু আছে নাকি, তো দেখলাম যে পার্পল এই শার্টটা আছে বেগুনি রঙের, আমি তাহলে এটাই পরি, তাহলে ও সিলেকশন করলো এটা। আচ্ছা, আপনি মেনে নিলেন? হ্যাঁ, ভালো যে হ্যাঁ, ভালো ভালো কাজ, মেনে নিবে না কেন? আচ্ছা, ওই যে একটু ঝগড়াতে ছিলাম, কোন ঝগড়াটা সব থেকে বেশি স্থায়িত্ব নিয়েছিল? স্থায়িত্ব মানে কতদিন ঝগড়া মানে একবার সাস্টেইন মনে আছে করে? 7-8 দিন কথা বলিনি। 7-8 সেটা দিন? কি maximum। নিয়ে ঝগড়া হয়েছিল? সেটা মনে নেই। বাজে কথা, সাদা কথা। হবে এরকমই, মানে মানে সাধারণত ঝগড়া হলে কে আগে এসে রাগ ভাঙায়? ভাঙানোর কোনো ব্যাপার নাই। সেটা ভেঙে যায়। ভেঙে যায়, অটোমেটিক্যালি গল্প শুরু হয়ে যায়। আচ্ছা, কি নিয়ে মানে মনে পড়ছে যে বেশিরভাগ আমি এটা মনে পড়ছে না, মানে মানে কিছু একটা করেছে না, তো মনে নাই, এটা নিয়ে আমার রাগ হয় বেশি তখন। ওই যে ভুলে যাওয়া ব্যাপারটা ভুলে নিয়ে যাওয়া রাগ হয়। আর কি কি টপিকে ঝগড়া হয় আপনাদের? আর কি আর তেমন কিছু তেমন না, আসলে কি আমাদের ওইরকম ভাবে ঝগড়া না। আমার এখন আমার রাগ বেড়েছে, এটা মানছি, কিন্তু আগে না আমার বুয়াটাও বুঝতো না আমাদের কখন ঝগড়া হলো, কখন কি হলো, মানে কেউ বুঝতোই না আমাদের বছর 5 আগে পর্যন্ত। আচ্ছা, বাহ, সুন্দর মিষ্টতা আছে। আমরা তো শুনেছি যে ওনার ভুলে যাওয়া ব্যাপারটা যদি না থাকতো তাহলে জীবনটা একটু সহজ হতো আর কি। তো আপনার কি মনে হয় যে আবিদা সুলতানার কোন বিষয়টি একটু কন্ট্রোলে আসলে রফিকুল আলমের জীবনটা আরো একটু সহজ হয়ে যাবে?
আর কত সহজ হবে জীবন। জীবনকে তো আমার একটি ছেলে, হ্যাঁ, আমার ছেলেটা গানের মানুষ হয়েছে, শিক্ষিত হয়েছে, গান পাগল ছেলে হ্যাঁ, একটা। গান পাগল আমার জন্য প্রাণান্ত কাজ করে, আমাকে প্রচণ্ড শাসন করে, ধমক দেয়। তো আর জীবনে আর সহজতর কিছু আমি নেই। নিবিনে একটু মন্দ দিক শুনতে চেয়েছিলাম, দেখুন কোনোভাবেই মন্দ দিক বললেন না। ও আচ্ছা, তুমি মন্দ দিক জিজ্ঞেস করেছো? না না, ও ঠিক আছে। সরি মন্দ দিকটা, আচ্ছা, বলো। মন্দ দিক হ্যাঁ আছে। মন্দ দিক যে একেবারে নেই তা নয়। মন্দ দিক যেমন ধরো, বানাচ্ছে। না বানানো নয়, মিথ্যা বলতে গুছিয়ে বলতে সময় লাগে। না মন্দ দিক আছে, কিন্তু এটা ঠিক আছে, ভুল স্বীকার করে না। আচ্ছা, ভুল করি এটা না তো স্বীকার মানে হবে এটা একটা নারীদের স্বভাবগত বৈশিষ্ট্য যে মানে ভুল স্বীকার করতে চায় না বা সরি বলতে চায় না। এটা আসলে আলাদাভাবে ওনাকে দোষ দিয়ে লাভ না, নেই। শেষ না, কবে না। আমি একটু আমি তো ভুল করি না তো স্বীকার। ওকে ওকে, আচ্ছা, শেষ কবে ভালোবাসি বলেছেন? ভালোবাসি জীবনেও বলা হয়নি। রফিকুল আলম আমাকে প্রেম করার সময় বলেনি ভালোবাসি, আই লাভ ইউ, এটা ঠিক। আমিও বলিনি। আপনিও কখনো থ্যাঙ্কস গড, বলেননি? থ্যাঙ্কস গড বলেনি। আই লাভ ইউ কথাটা আমাকে যে বাইরে থেকে কমপক্ষে 1000 বার শুনতে হয়েছে বাইরে থেকে, তো আমার ঘেন্না ধরে গেছে ওই ওয়ার্ডটার উপর, ওই সেন্টেন্সটার উপর। যেহেতু আই লাভ ইউ অসহ্য। এত বছরে ভালোবাসি বলা হয়নি, হ্যাঁ, ঈদের আমার আয়োজনে দরকার নাই আছে, তো। আমি চাই যে আজকে দেশবাসীর সামনে রফিকুল আলম আবিদা সুলতানাকে বলতে। ওকে, প্রিয় দর্শক, 47 বছরের এই দাম্পত্য জীবনে শ্রদ্ধেয় রফিকুল আলম এবং আবিদা সুলতানা কেউ কাউকে কখনো বলেননি ভালোবাসি। তো আজকে উৎসবে আনন্দ অনুষ্ঠানে তারা তাদেরকে প্রথমবারের মতো ভালোবাসি বলতে যাচ্ছেন। চলুন আমরা এই মুহূর্তের সাক্ষী হই। বলুন রফিক ভাই, মানে এখন তো বিয়ের আগে রফিক ভাই বলতাম, বলেন রফিক ভাই কি বলবেন? তোমাকে যেন ভুলে না যাই, আমি সত্যি তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তরফ থেকে শুধু গান তো শুনবেন, একটা গানের রিপ্লাই রিপ্লাই দিতে একটা হবে গান তো তো। দেওয়া উচিত। না গান না, হাতটা দাও। ইয়েস, আই লাভ ইউ, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই মোমেন্টটা আমরা সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠানটাকে স্পেশাল করে দেওয়ার জন্য। ধন্যবাদ। খুব ভালো থাকবেন, এমন আনন্দ নিয়েই বাঁচবেন প্রত্যাশা রাখছি। তো আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, সময়টা একদম শেষ হয়ে গেছে। আর তারপরে অবশ্যই গানের সুরেই আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন ডিবিসি নিউজের ঈদুল আজহার বিশেষ আয়োজন বিআরবি নিবেদিত উৎসবে আনন্দ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকের আয়োজন এখানেই শেষ করছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কো কোনো দিনও পর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। থ্যাংক ইউ।